নমস্কার বন্ধুগণ, আমি হলাম পিকু এবং আপনারা শুনছেন তিনমূর্তি অডিও। আজ আপনাদের জন্যে সত্যজিৎ রায়ের লেখা কাকতাড়ুয়া। আজকের গল্পটি আমরা নিয়েছি 12 ভূতের গপ্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে মৃগাঙ্ক বাবু এবং অভিরাম। গল্প পাঠে গল্পের সূত্রধর এবং অন্যান্য চরিত্রে আমি পিকু। শুরু হচ্ছে কাকতাড়ুয়া প্রথম পর্ব। মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছু কাল থেকেই গোলমাল করছে, সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছিলেন, কিন্তু সুধীর কোনো গা করেনি। আসলে কাঁটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। এখন কি হবে? জিজ্ঞাসা করলেন মৃগাঙ্কবাবু। আগে বাবু, আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর। সেখান থেকে তেল নিয়ে আসবো। পানাগড়টা এখান থেকে অনেক দূর। ওই মাইল 3 হবে। তার মানে তো 2-2.5 ঘন্টা। শুধু তোমার দোষেই এটা হয়েছে। এখন আমার অবস্থাটা কি হচ্ছে সেটা ভেবে দেখেছো? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ। ভৃত্যস্থানীয়দের ওপর বিশেষ চোটপাট করেন না, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো? এখন তো 3:30। তা পারবো বাবু। এই নাও টাকা। আর ভবিষ্যতে এরম ভুল করো না কখনো। লং জার্নিতে এইসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। মৃগাঙ্ক শেখর মুখার্জি খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল নামপত্র দেয়া হবে বলে। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরেই যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছিলেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার, কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেবে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারিদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গিয়েছে। চারদিক ধুধু করছে মাঠ। দূরে, বেশ দূরে, একমাত্র কুড়ে ঘরটা একটা তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়া বসতির কোনো চিহ্নই নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পিছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার এক দিক, অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য। পশ্চিমও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে বিশেষ জল নেই। গাছপালা যা আছে তার 2-1টা বাবলা ছাড়া সবই দূরে। এদিকেও 2টি কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরের মেঘ দেখা গেল, এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ বেশ, তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে 2টো অ্যাম্বাসাডার আর একটা লরি গেছে তার পাশ দিয়ে, তার মধ্যে একটা কলকাতার দিকে, কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞাসা করার জন্য থামেনি। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন, বাঙালিরা এই ব্যাপারে বড় স্বার্থপর হয়। নিজের অসুবিধা করে
পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখে না। তিনি নিজেও কি এদের মতনই ব্যবহার করতেন? হয়তো তাই। তিনিও তো বাঙালি। লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রকাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোভারটা বের করে পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে। 5টার মধ্যেই অস্ত যাবে। তখন ঠান্ডা বাড়ছে। কি যে মুশকিলে ফেললো তাকে সুধীর, সেটা বলে বোঝানো যাবে না। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছেন, সেটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এইটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে আর ভালো লাগে না। খাটা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আরেকটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা। এমন একা তিনি কখনোই অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটা। শেষ হলো কাকতাড়ুয়া প্রথম পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই গল্পটি। দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।